প্রিয় দর্শক, কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। চট্টগ্রামের মিরেশ্বরের একটি ঘটনার কথা বলি। ছোট্ট ঘটনা, জমি নিয়ে বিরোধ। দুই পক্ষের মধ্যে বিরোধে একটি ছোট্ট শিশুর মাথায় লাঠি দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। 2 বছরের শিশু মারা গেছে। এই যে ঘটনাটি ছোট্ট ঘটনা বললাম, কিন্তু এই যে শিশুটির মৃত্যু হলো, এর দায়টা কার? সামনে নির্বাচন, অনেক সহিংসতার আশঙ্কা করছেন অনেকে। আমরা সেই আশঙ্কায় যেতে চাই না। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকা জুড়ে নির্বাচনী ক্যাম্পেইনই বেশি খবর, তারপরে একটু পড়ে শোনাই আপনাকে। দৈনিক প্রথম আলো, আজ নির্বাচনী প্রচার শুরু। বিএনপির প্রার্থীদের 229 জন উচ্চশিক্ষিত, ব্যবসায়ী 205। আইসিসি একদিন সময় দিল, ভারতে যাবে না বাংলাদেশ। দৈনিক যুগান্তর, মাঠের ভোটযুদ্ধ শুরু। সিলেটে সমাবেশ করে প্রচার শুরু বিএনপির। ঢাকায় নিজ আসন থেকে প্রচারে নামছেন ডাক্তার শফিকুর। এনসিপির সূচনা 3 নেতা ও হাদির কবর জিয়ারতে। দৈনিক সমকাল, আজ থেকে মাঠের লড়াই শুরু। সর্বনিম্ন মূল বেতন 20,000, সর্বোচ্চ 1,60,000। কালের কণ্ঠের শিরোনাম, প্রতীক পেয়ে প্রচার যুদ্ধ শুরু। বাংলাদেশ ভারতে না গেলে বিকল্প নেবে আইসিসি। দৈনিক ইত্তেফাক, নির্বাচন সামনে রেখে পরীক্ষা শুরু, 12 ফেব্রুয়ারি ফাইনাল। প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনী প্রচারণায় দেশ। বাংলাদেশ প্রতিদিন, প্রতীক নিয়ে প্রচারে প্রার্থীরা। 4 দিন আগে সব বাহিনী মোতায়েন করা হবে ওষুধের বাজারে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। মানবজমিনের শিরোনাম, প্রচার যুদ্ধে প্রার্থীরা। আল জাজিরার বিশ্লেষণ, জামায়াতে ইসলামী কি দেশকে নেতৃত্ব দিতে পারবে? খবরের কাগজের শিরোনাম, প্রচার শুরু, চ্যালেঞ্জে ইসি। নির্বাচন সামনে রেখে দিল্লিতে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। ভোটে যারাই নির্বাচিত হবে তাদের সঙ্গেই কাজ করব, প্রথম সংবাদ ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত। আমাদের সময় শিরোনাম, ভোটের মাঠের খেলা শুরু, বল বিসিবির কোর্টে। আজকের পত্রিকা, বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, ভোটের পরীক্ষা শুরু, ফাইনাল 12 ফেব্রুয়ারি। বাংলাবাজার পত্রিকা, প্রতীক পেয়ে প্রার্থীরা প্রচার যুদ্ধে। এবারের নির্বাচনে ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে, উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা। রূপালী বাংলাদেশ, মাঠে গড়ালো ভোটযুদ্ধ। 9 বিদ্রোহীকে কঠোর বার্তা বিএনপির। 90 বিদ্রোহীকে কঠোর বার্তা বিএনপির। সিলেটে তারেক রহমান উচ্ছ্বাস, সেজেছে নগরী। কালবেলার শিরোনাম, 75 আসন নিয়ে উদ্বিগ্ন বিএনপি। ভোটযুদ্ধের প্রচারণা শুরু, দৈনিক করতোয়ার শিরোনাম। সময়ের আলো শিরোনাম, প্রচারে কাব্যে ভোটের মাঠ, সিলেট থেকে তারেকের ভোট ক্যাম্পেইন শুরু। ইনকেলাব, উচ্চ আদালতে তছনছ প্রার্থিতা, প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। একটিতে শক্ত অবস্থানে বিএনপি, দুটিতে সমানতালে লড়াই, ঠাকুরগাঁয়ের 3টে আসনের চিত্র। এখন তো সামনে কোন লড়াই, কোথায় কোন আসন, এইসব নিয়ে নির্বাচনের আলোচনা শুরু হবে। যেটা বলছিলাম যে প্রচার শুরু হবে আজকে সিলেট থেকে বিএনপি, জামায়াত ঢাকায় থেকে, এবং 3 নেতা হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপি শুরু করবে। তো কি মনে হচ্ছে আপনার? কালকে রাতে টেলিভিশনে দেখছিলাম যে তারেক রহমান সাহেব গেছেন সিলেটে, বোধহয় রাতের ফ্লাইটে করে গেছেন। যাওয়ার পরে ওখানে প্রথমে গেছেন কবর জিয়ারত করেছেন, তারপর শাহপরানের ওখানে গেছেন এবং উচ্ছ্বাস বাদ ভাঙা লোকজন এসছে। তারেক রহমান সাহেব একটা ক্রেজ ফর দ্য ইয়াং পিপুল, এটা তো জানেন। রাজনীতিতে তার একটা ক্রেজ আছে, উনি কি দেবেন না দেবেন উত্তাল হয়ে আছে। তার কিছুদিন আগে তার মা মারা গেছেন, সেটার একটা সহমর্মিতা আছে। সমস্ত কিছু মিলিয়ে তারেক সাহেবের কাছে একটা আইকন হয়ে গেছেন এটা। এবং আমি বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে নির্বাচনের ফলাফল যেটাই হোক না কেন, আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের দেশটা আর আগের স্থবিরতায় থাকবে না। যেটা নিয়ে অভিযোগ করা হতো শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, এখন বিশ্বাস সেই অভিযোগগুলো থাকবে না, কারণ নির্বাচন হবে। আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন যে স্মরণকালে শ্রেষ্ঠ নির্বাচন হবে। এবং অ্যাটলিস্ট এই একটা ব্যাপারে আমি ওনার সাথে একমত হতে চাই, যে স্মরণকালের যেন শ্রেষ্ঠ নির্বাচনটাই হয়। আর অনেকগুলো ব্যাপারে হয়তো আমি তার সাথে একমত হতে পারছি না, কিন্তু এই একটা ব্যাপারে আমি একমত হতে চাই, স্মরণকালের যেন শ্রেষ্ঠ নির্বাচন হয়।
যত জঞ্জাল যত কিছু আছে রাজনীতি সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে একটা সুন্দর সরকার আসবে, সেই সরকার দেশ শাসন করবে, আমরা তাদের জয়ধ্বনি করব, যে সরকারই হোক তাদের জয়ধ্বনি করব কিন্তু এবং তারা ডেলিভার করবে। পরিস্থিতি কি বলে? যেমন ধরেন বিএনপির 72 বিদ্রোহী প্রার্থীর মধ্যে 71 জনকে বহিষ্কার করা হয়েছে। জামায়াত এখনো 13 আসনে সুরাহা করতে পারেনি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত সেই সন্তোষজনক পরিস্থিতির কথা বলা যাচ্ছে না। তাহলে এতবার একটা নির্বাচন কি ঘটবে? এখন যেই ইয়েটা আপনি দেখেছেন যে বিদ্রোহী প্রার্থী যেটা গেছে, মানে এখন তো লোকজন ভাবে যে বিএনপি হয়তো সরকার গঠন করবে, সকলে সেই দিকেই যেতে চাচ্ছে, সেইখানে মানে ভোট চাচ্ছে এবং গত 17 বছর ধরে তারা ইয়ের বাইরে ছিল, ক্ষমতার বাইরে ছিল এবং প্রত্যেকেই তাদের অবদান আছে। ছোটোখাটো যত টিডার আছে তারা সকলেই চাইছে যে আমরা এতদিন ইয়ে করেছি, আমরা কেন নির্বাচন করব না। এবং তারা প্রকাশ্যেই, কিন্তু আমি একজন বোধহয় মন্ত্রী ছিলেন, স্টেট মিনিস্টার বোধহয় আজাদ নামে এক ভদ্রলোক, তাকেও দেখলাম বহিষ্কার করা হয়েছে এবং এরকম অনেক লোকজনকেও আপনি যে বহিষ্কার প্রসঙ্গটা করেছেন। তুললেন, এই প্রসঙ্গটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। যেমন ধরেন 15 বছর 16 বছরের যে আত্মত্যাগের কথা যদি বলি, সেই জায়গায় অনেক নেতা তারা চিন্তা করছেন নির্বাচন এলে আমি ভোটে দাঁড়াবো এবং আমার সেই প্রতীক্ষার অবসান ঘটবে। এখন সেখানে যদি সহযোগী বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তা সেটাও তো তারও তো মনোভঙ্গিটা বুঝতে হবে, তা সেটা কি দাঁড়াবে? হ্যাঁ, সেটা হয়ে আসছে। আপনি দেখেন যে আওয়ামী লীগের আমলে অতটা আমরা দেখিনি, যেহেতু তারা এককভাবে সব নির্বাচনগুলো করেছে, অনেকে বিএনপি তো বয়কটই করেছিল নির্বাচন। কিন্তু এইবার তো ধরেন যে একটা উৎসাহ, যেটা আপনি বলেছেন যে উৎসাহ ছিল, মানে আমরা এত কাজ করেছি তারা পাবে। কিন্তু তাদের যে মানে আমি বলছি যারা ইলেকশন মনিটরিং করছে, যারা ইলেকশন পরিচালনার সাথে যুক্ত, তারেক রহমান সাহেব সহ অন্যান্য নিশ্চয়ই একটা কমিটি আছে, তারা যেই লোকগুলোকে ভালো মনে করেছে সে করেছে। এবং দেখেন নির্বাচন কিন্তু দেয়া নেয়ার ব্যাপারও আছে, তাই না? অনেক সময় দেখা যায় যে অন্য দলের সফল ক্যান্ডিডেট যদি বিএনপিতে এসে জিতে, যে বিএনপি শক্তি বাড়ায়, সেটা অনেক সময় হয় না। রাজনীতিতে এইটা প্রথম না, এই 54 বছর ইতিহাসে বাংলাদেশের অনেকবারই হয়েছে এবং সেবার করছে। জামাত করেছে, দেখেন জামাতও তো জোট করেছে, এর আগে তো জামাত এইভাবে জোট করেনি, ইসলামিক দলগুলোর সাথে কোনো সময় তারা জোট করেনি, এবার জোট করেছে। এবং এই যে বললেন 13টি আসন নিয়ে তাদের মধ্যে ঝামেলা এখনও শুরু হয়নি। এবং কি বলে যে অন্যান্য যে দলগুলো আছে, এনসিপি তাদের সাথে যোগ দিয়েছে, তারা আজকের থেকে শুরু হবে। কিন্তু খুবই গতকালকে পর্যন্ত আমি বলছিলাম একজন প্রেস ক্লাবে যে আরেকজনের সাথে আলাপ করে বলছিলাম যে আমরা যে নির্বাচনের যে প্রচারণা, নির্বাচন নিয়ে যেই চিল্লাচিল্লি হইচই, আমরা সেটা দেখতেই পাচ্ছি না। এখন আজকের থেকে দেখতে পাবো নাকি এইটাও আমরা কি এখন ওয়েস্টার্নাইজ ইলেকশনে চলে যাচ্ছি কিনা? যে ভালো তো, এটা হলে ভালো, ইলেকশন ভালো, যে মানে তখন অত দুশ্চিন্তাও নাই, অত ঝামেলা থাকে না। তো আশা করছি সেই পরিবেশটা ফেরত আসবে। আজকে তারেক রহমান সাহেব বোধহয় সিলেট বিভাগের 5টি ডিস্ট্রিক্টে 6টি ডিস্ট্রিক্টে উনি ভাষণ দেবেন এবং এখানে শফিকুর রহমান সাহেব দেবেন, এনসিপির ওরাও দেবেন। এটা নিশ্চয়ই একটি মানে ভালো দিক। যেটা আপনি প্রথমে বলেছিলেন সহিংসতার কথা, সহিংসতা যাতে না থাকে, নির্বাচন দিতে লোক যেন ভোট দিতে যায় মুক্ত চিন্তায়, ভয় না পেয়ে, এটাই হওয়া উচিত। আপনার সাথে একটা ছোট্ট প্রসঙ্গ আলাপ করি, যেটা হলো যে আজকে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে শিরোনাম যখন আমি পড়লাম, সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এটা স্বীকার করতে হবে যে বর্তমান সময়ে মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে, যে টাকায় সংসার চালানো যায় না, সেক্ষেত্রে বেতন বাড়তে পারে, বেতন বাড়া উচিত, এটা ঠিক আছে। কিন্তু আপনি যখন দ্বিগুণেরও বেশি বেতন সরকারি চাকরিজীবী 22 লাখ বোধহয় সম্ভবত তাদের বেতন বাড়িয়ে দিলেন, তাহলে আপনাকে একই সাথে ভাবতে হবে বেসরকারি খাতে কীরকম চাপ পড়বে, মূল্যস্ফীতি কতটা বাড়বে। অনেক জায়গায় যেমন বিশ্বব্যাংকের জাহিদ সাহেব, উনি সাবেক অর্থনীতিবিদ, উনি যেমন বলেছেন যে এই একসাথে এইভাবে বাড়ানোটা অযৌক্তিক, এতে সমস্যা দেখা দেবে। কিন্তু এই সরকারের কি এটা দায়িত্ব? আমার কাছে এটা একটু আশ্চর্য লেগেছে। গতকালকে যখন টেলিভিশনে স্ক্রল যাচ্ছিল, স্ক্রলের সামনে আমি গেলাম যে আমি ভুল দেখছি বোঝার জন্য যে
1,000 টাকা বেতনের ভদ্রলোককে সুপারিশ করা হয়েছে 1,60,000 1,60,000 টাকা। নিচের দিকে ঠিক আছে 2,500 টাকা থেকে 8,250 20,000 টাকা, ঠিক আছে। কিন্তু আমার কাছে একটা জিনিস খুব স্ট্রাইক করছে, সেটা হচ্ছে কি যে এর আগে আওয়ামী লীগ সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়িয়েছিল তাদের নিজস্ব সুযোগ সুবিধা করার জন্য। ইলেকশনে তারা কাজ করেছে, তারা অনেক কিছু করেছে, মনিটরিং করেছে, ম্যানিপুলেট করেছে বলে আমরা শুনেছি। তো এই সরকারের তো আর ইলেকশন করছে না। হ্যাঁ, এই সরকার কাকে খুশি করছে? সেই জায়গায় কাকে হ্যাঁ, খুশি করছে? এই সরকার কাকে খুশি করার জন্য করছে? নাকি একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যে পরবর্তী সরকার এসে যেতে বিপদে পড়ে। আমাদের দেখুন অনেকগুলো প্রতিষ্ঠানে গার্মেন্টস তো বন্ধই হয়ে গেল, 20-25-30টা গার্মেন্টস তো বন্ধ হয়ে গেল। তাহলে এই যে গার্মেন্টসের কর্মচারীরাও তো এখন বেতন বাড়ানোর আন্দোলন শুরু করবে, যৌক্তিকও হয়তো শুরু করবে। তাহলে এই টাকা পয়সা বা কারা যারা মালিক তারা কিভাবে দিবে? আপনি যেটা বললেন যে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, তাহলে তো নানা ধরনের সংকট শুরু হবে। তা সেই সংকটটাকে এই তত্ত্বাবধায়ক সরকার নিল না, কোথায় নিল? ওই 22 তারিখে পর ইলেকশন হয়ে যাবে, তারপরে তার দায়িত্ব নেই। তারপর তো তাদের দায়িত্ব নাই। এবং তাদের কাছে কেউ কি বলেছিল যে আমাদের বেতন টেতনগুলো বাড়ান? এই 22 লাখ কর্মচারীরা বলেছিল? কিংবা আমার তো বিশ্বাস যাদের বেতনগুলো সুপারিশ করা হয়েছে তারা নিজেরই আশ্চর্য হয়ে যাচ্ছে। এই সরকারের কাছে ইকোনমিস্ট নেই, প্রচুর ইকোনমিস্ট আছে। বলা শুরু যে এটা কি হবে আদৌ? না, সেটাই তো। যেমন ধরুন আপনি দেখবেন যে আমি দেখেছি একটা প্রতিষ্ঠানের নাম বলছি না, সেই প্রতিষ্ঠানের যখন এমডি সাহেব চলে যাচ্ছেন তখন উনি করলেন কি, সেই দিন যেদিন চলে যাবেন তার চাকরি শেষ, 10-12 জন 15 জনকে সে স্যাক করে গেল। না, স্যাক না, প্রমোশন দিয়ে গেল, বেতন বাড়িয়ে দিয়ে গেল, ইনক্রিমেন্ট বাড়িয়ে দিয়ে গেল। আমাকে মনে রেখো। হ্যাঁ, এখন পরবর্তী যিনি আসলেন তার জন্য তো একটা বিপদ হয়ে গেল। বিপদ। কারণ ইয়ে তো বাড়ে, যেটা আপনাকে প্রথমেই বলেছিলাম যে সময়ের প্রেক্ষিতে বেতন বাড়তেই পারে, অবশ্যই বাড়তে পারে, উচিত। কিন্তু সেটা কতটা যৌক্তিক পর্যায়ে এবং সেটা দেশের পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে সেটাও বোধ করে। এবং আপনি বোধহয় আমরা আলোচনার ওখানে মানে অনুষ্ঠান শুরুর আগে বলেছিলেন যে একটি ভাই সরকারি কর্মকর্তা, সে সুন্দর একটা জীবনযাপন করছে, আরেকজন বেসরকারি কর্মকর্তা, তার অবস্থা কি হবে বলুন তো দেখি। এই তো আমরা তো নিজের সংসারের মধ্যে সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় আরেকটি সুযোগ আছে, যেটা যে তার চাকরিটা শেষে সে একটা টাকা যে পায়, বিরাট অঙ্ক টাকা, সেই বিরাট টাকাটা, ওই যে আপনি পাশের ভাইটার কথাটা যে বললেন বেসরকারি, তার ভাগ্যে কিন্তু সেটা জোটে হবে না। এটাও এক ধরনের বৈষম্য নাকি আমি জানি না। এটা অবশ্যই বৈষম্য। সরকারের এই ব্যাপারে আমার কাছে মনে হয় যেন যে আমরা দেখেন, আমি এর আগে আপনাকে অনেকগুলো অনুষ্ঠানে বলেছি, আমি কিন্তু ডক্টর ইউনূসের কাছ থেকে অনেক ভালো আশা করেছি, মনে করেছি যে উনি একজন অর্থনীতিবিদ, দেশটাকে সুন্দরভাবে চালাবেন। কিন্তু এটাতে করে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি এটা কেন করলেন, কেন ব্যাখ্যা দিলেন, কিংবা কারা তাকে প্ররোচিত করলো। এমন হতে পারে যে উনি হয়তো করতে চাননি, কিছু লোক প্ররোচিত করেছে। কেন প্ররোচিত করলো? তারা কি পরবর্তী সরকারকে বিপদে ফেলার জন্য করলো, নাকি একটা চিফ সেন্টিমেন্টের জন্য করলো? আর যদি চিফ সেন্টিমেন্টে যদি হয়ে যায়, তারা তো ইমপ্লিমেন্ট করতে পারছে না, নাকি 12 তারিখে ফেব্রুয়ারি 12 তারিখ আগে এটা কি ইমপ্লিমেন্ট হবে? আমার তো মনে হয় না। এখন দেখা যাক কি অবস্থা হয়। ওই যে দেখা যাক কি হয়, ওটাই আমাদের দেখতে হবে। ক্রিকেট নিয়ে একটু কথা বলি। প্রত্যাশাটা অনেক ছিল যে ভারত খেলতে যাবে না বাংলাদেশ। কেন যাবে না তার যৌক্তিক কারণ কিন্তু বাংলাদেশ দেখিয়েছে। আপনি একটা প্রতিযোগিতায় আমার খেলোয়াড়দেরকে পাঠাবো, অফিসিয়ালরা যাবে, তারা কি ওখানে যেয়ে তাদের টেনশনের মধ্যে থাকবে এই আমার উপরে আক্রমণ হলো কিনা, এই হলো কিনা? তাহলে সে খেলবে কি করে? যদি ধরা যাক কথার কথা ভারতের সাথে অন্য কোনো দেশের এই সমস্যাটা হতো, এবং যদি ভারত বলতো আমি ওই দেশে খেলতে যাব না, তাহলে কি দাঁড়াতো? তাহলে আইসিসি মেনে নিত। তার মানে ওই বড় যে তার প্রতি সব কিছু থাকে, এখনো সব জায়গায় আছে। এবং দেখুন, আমি শুনেছি যে গতকালকে যে রাতে যে নিউজটা দেখলাম, সেখানে বোধহয় মানে শুধু 2টো দেশ বাংলাদেশের পক্ষে কথা বলেছে, আর বাকি যেই দেশগুলো আছে বোধহয় টোটাল কতজন, মানে আই এম নট শিওর, বোধহয় 22-23 হবে, এবং তারা কিন্তু বিপক্ষে ভোট দিয়েছে। এখন 24 ঘন্টা সময় আছে। আমার কাছে মনে হচ্ছে যে আইসিসি বলেছে তোমাদের একদিন সময় দেওয়া হলো, ভেবে দেখো, না হলে আমরা বিকল্প হিসেবে তারা বলেছে স্কটল্যান্ডকে দিয়ে খেলাবে। এখন একটা আপনার মনে থাকার কথা, পাকিস্তান যখন ভেঙে গেল, মানে বাংলাদেশ যখন হলো, তখন ভুট্টো সাহেবরা ইউনাইটেড নেশনস থেকে বেরিয়ে এসেছিলেন, মনে আছে? এবং সেখানে রিএন্ট্রি করতে তাদের কত বছর লেগেছিল। আবার যখন কাগজ টাগজ ছুঁড়ে ফেলে চলে আসলেন ভুট্টো, সেটা রিএন্ট্রি অনেক সময় লেগেছিল। আমি জানি না আইসিসিতে বাংলাদেশ যদি সত্যি বেরিয়ে আসে, তাহলে খেলতে না যায়,
এবং তার এগেনস্টে যদি কোনো প্রিকশনারি ব্যবস্থা মেজার নেয়। ব্যবস্থা না হয়, সেই ব্যবস্থা উত্তরণের উত্তরণে কতদিন কি পরে? হবে? এটা কি আমাদের সরকার ভাবছে কিনা, উপদেষ্টা ভাবছেন কিনা, বিসিবি ভাবছেন কিনা, এটা ভেবে দেখার বিষয়। বাট লেট আস হোপ খেলা যেন খেলাই থাকে, খেলা যেন রাজনীতি না একটা হয়। খুব চমৎকার কথা বললেন আপনি, খেলা যেন খেলাই থাকে, এখানে যেন রাজনীতি না ঢোকে। তো এটাও আমরা দেখতে চাই, আমাদের ক্রিকেটটা যেন নষ্ট না হয়। আমাদের অর্জনের একটা বড় জায়গা ক্রিকেট। হ্যাঁ, আপনি মাঝে মাঝে বলেন ক্রিকেট হাসলে ক্রিকেট হাসলে বাংলাদেশ হাসে। আসে আসে। একটু রাজনীতির দিকে আবার আসি, ভোটের দিকে। একটি পত্রিকার শিরোনাম হয়েছে আজকে যে মোবাইল ব্যাংকিংয়ে ভোট কেনা বেচা, এবার তো এই কাজটি বোধহয় হবে। হ্যালো, তুমি আমাকে ভোটটা দিও, এই তোমার কাছে আমি কিন্তু একটা বিকাশ পাঠাচ্ছি বা টাকা পাঠাচ্ছি। তো এই ব্যবস্থাটা তো বাড়বে, এটার ভবিষ্যৎ আমি কি? আপনাকে একটা গল্প আমি আপনাকে একটা সত্যি বাস্তব ঘটনা বলি। কিছুদিন আগে আমার সাথে এক ভদ্রলোকের দেখা, উনি ইলেকশন করছেন, আচ্ছা, একটা বিরাট বড় দল থেকে উনি নমিনেশন পেয়েছেন। তা আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, আপনার কী অবস্থা? বলে আমার অবস্থা তো ভালো। তো ওই এলাকাটা আওয়ামী লীগেরও এলাকা। আচ্ছা। তো আমি জিজ্ঞেস করলাম যে আওয়ামী লীগদের অবস্থানটা কি? জি, বলে আমি তো ডাইরেক্ট কারোর সাথে কিছু বলতে টলতে পারি না, হ্যাঁ। কিন্তু আরেকটা দলকে নিয়ে খুব মুশকিল, আচ্ছা, বিপক্ষ একটা আচ্ছা। দল। আমি কি মুশকিল? বলে তাদের কাছে ওই এলাকার যত মানে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, যত অন্যান্য ভোটার আছে, তাদের প্রত্যেকের নাম্বার, বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার তারা সংগ্রহ করেছে। আচ্ছা। তো আমি বললাম যে সংগ্রহ হচ্ছে তাতে কী হবে? টেলিফোন করে না কথা বলবে? বলে কি না, টেলিফোনে তারা টাকা পাঠাবে। তো এই যে এই জিনিসটা, তার মানে আপনি যেটা বলতে, আমরা যেটা বলতে চাচ্ছি, এই নির্বাচনে টাকার খেলা হবে না, তার মানে টাকার খেলা হবে বড় জোরে। বোধহয় হবে, আশঙ্কা করছি হবে। জি, আমি তো দেখবো না বা জানবো না যে হয়েছে বা হয়ে, কিন্তু আশঙ্কা তো করতে পারছি হবে। নাহলে আপনার মোবাইল নাম্বারটা নিয়ে আমার কী লাভ বলেন? এবং আপনি জানেন যে যারা আমাদের দেশের যারা মানে ভোটার আছে, সাধারণ ভোটার, তাদের টাকা পয়সারও দরকার আছে, তাই না? এখন একটা ভোট কমিট করলে সে হয়তো বলে ঠিক আছে একটা ভোট আমার ন্যায় দিয়ে দিলাম, 5,000 টাকা তো পাইছি, ঠিক আছে ভোটটা দিয়ে দিলাম, এতে আর কি হেরফের হবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে এআই এর ব্যবহার নিয়ে এখন নির্বাচনে নানা ধরনের, কোনটা যে সত্য কোনটা কোনটা, মিথ্যা কোনটা। আপনি বলতে, এমন ভাবে এটা তৈরি হয় যাতে মনে হয় হাই এটা তো বোধহয় সম্ভব, আবার এটা আবার পরীক্ষাও করতে হয়। তাহলে কি এখন আলাদা একটা টেলিভিশন চ্যানেল বোধহয় দাঁড় করাতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা? আপনি একজন লেখকের কথা মনে থাকে, জরাসন্ধ না কোন লেখক বলেছিলেন যে বিজ্ঞান দিয়েছে আমাদেরকে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। এখন আমাদের আবেগটা কেড়ে নিয়েছে বিজ্ঞান। এখানেও কিন্তু তাই। দেখেন আজকে আপনি আমার মতো লোকজনরা অন্য লোকদের কথা বাদই দেন, যারা একটু স্বল্প শিক্ষিত বা কম শিক্ষিত, ও তো ভেবে নিবে এটাই সত্য। এটাই সত্য। ইভেন আমি তো অনেক সময় মনে করি সত্য, যখন কথাবার্তা বলছে মুখের কথার সাথে লিপ মিলানো, একেবারে একদম হুবহু। লিপ মিলানো। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা সত্য না মিথ্যা? কাজে আমরা যতই সায়েন্স দিয়ে এগিয়ে যাচ্ছি, ততই আমরা কিন্তু বিড়ম্বনাতেও পড়ছি। এইবার বোধহয় সামনের এই 20-22 দিন মনে হয় খুব কষ্টদায়ক হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা মেলানো। খুবই খুবই তবে আমি চাই যেন নির্বাচনটা সুন্দরভাবে হোক, এবং যতগুলো দল আছে তারা নির্বাচনী প্রচারণায় থাক, যাতে অন্যদিকে লোকে আর ব্যস্ত না হয় এআই টিআই নিয়ে, যাতে লোকজন বিড়ম্বনা না শিক্ষা পড়ে। খাতে ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে প্রথম আলোর একটি শিরোনাম। মানে আমরা তো এই কয়দিনে জানি না আর কোনো কিছু ভাববো কিনা, দ্রব্যমূল্যের কি হবে, অমুক কি হবে, কিন্তু এই যে শিক্ষা খাত করোনাকালের পরে, তারপরে গণ আন্দোলনের পরে সব কিছু মিলিয়ে শিক্ষার যে অবস্থাটা 12টা, কিন্তু আশা করেছিলাম যে শিক্ষা কমিশন হয়তো একটা হবে, সেটাও হয়নি। তাহলে শিক্ষার তো দরকার নাই নাকি? শিক্ষার দরকার নেই, এটা আপনি একটা দুষ্টমি করে বললেন, কিন্তু শিক্ষা দরকার নেই এটা তো বলেছে আমাদের একটা শিক্ষিত লোক দাও, আমি একটা জাতি দেব, যে একটা শিক্ষিত জাতি দেব। এখন কথা হচ্ছে কি যে আপনি দেখেন যে আমরা যখন স্বাধীনতা সংগ্রামে, আপনার সাথে আরেকটা অনুষ্ঠানে আমি এই কথা বলেছিলাম, স্বাধীনতা সংগ্রামের পরে আমরা যারা যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল, তারা কিন্তু যে যার সব প্রতিষ্ঠানে চলে গেছিল, ছাত্র যারা ছিলেন তারা চলে গেছে। জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু আমরা সেটা দেখিনি। না, আপনি যে সময়ের কথা বললেন সে সময় তারা ওটা চিন্তাও করেনি যে আমাকে দেশের ওই ধরনের নেতৃত্বে যেতে হবে, ওই যে যেতে হবে, টাকা বানাতে হবে, এসব কিছু ছিল না। কিন্তু এখন আমি চিফ অ্যাডভাইজার, যিনি অত্যন্ত শিক্ষিত, নোবেল লরেট, উনি বলেন যে উদ্যোক্তা হতে হবে। কিন্তু উদ্যোক্তা হতে হলে কি শিক্ষার দরকার নেই? শিক্ষা তো দরকার, পড়াশোনা তো করতে হবে। আপনাকে মডার্ন যে মার্কেটিং সিস্টেম আছে,
তারপরে এই যে বিশ্ব পরিস্থিতি এই সমস্ত কিছু জানতে হবে। তো একেবারে ওই জন্য একেবারে শেষের দিকে শিক্ষা তো যাই। দরকার। শুরুতেই যে বাচ্চাটার কথা বলছিলাম চট্টগ্রাম মিরেশ্বরাইতে, এই যে দুই পক্ষের মারামারিতে বাচ্চাটার মাথার মধ্যে আঘাত করলো এবং বাচ্চাটা মারা গেল, এর থেকে কি শিক্ষা পাই আমরা? রেগে গেলেন তো হেরে গেলেন। রেগে গেলেন, হেরে গেলেন, কি নির্মম ব্যাপার, আপনি একটু চিন্তা করে দেন। এবং চিটাগংয়ে কিছুদিন আগে র্যাবের এক কর্মকর্তাকে মেরে ফেলা জি, হলো জি। এটাতে। তারপরে এই বাচ্চাটাকে, আচ্ছা শিশুরা কি দোষ বলেন তো দেখি। এবং তার উপরে লাঠি যে উঠালো, ওর কি মানে একবারও কাঁপলো ওর না? একবারও শরীরটা তার নিজের বাচ্চার কথা মনে হয় মনে হয়নি। একটা 2 বছরের বাচ্চা যে বাবা মাও বলতে পারে না, তার মাথায় বাড়ি মারলো। কি পাষাণ তার চরিত্র, চিন্তা করতে পারেন? এই পাষাণেই আমরা চলছি কিন্তু। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আমরা অনেক সময় হাসলাম, কিন্তু ওই হাসির মধ্যেও আমাদের করুণ মর্মবেদনাটা রয়েছে। আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছি, যে নির্বাচন আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই সবার কথা শুনবে, হাতে হাত মিলাবেন, এরকমই তো প্রত্যাশা। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খোদা হাফেজ।